সবাই দেশ এখন চাইছে তো একটা কড়া অ্যাকশন নিতে, একটা যোগ্য জবাব দিতে হবে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি একটি জনসভা থেকে বলেছেন যে মোক্ষম জবাব দেব, এরকম জবাব দেব তারা কল্পনাও করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে এবারে যে যখনই এই ধরনের কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, সেটা দেখো যুদ্ধ শুধুমাত্র যে ওই কনভেনশনাল ওয়ারফেয়ার নিয়ে যেটা আমরা এতদিন ধরে আমাদের ধ্যান ধারণা ছিল, তার বাইরেও একটা যুদ্ধ রয়েছে। এই যে স্ট্র্যাটেজিক একটা অ্যাকশন ভারত নিল, আমি যদি সেটাকেই একটা যোগ্য জবাব ধরি এবং আগামী দিনে আরও ধরো এইরকম স্ট্র্যাটেজিক বিভিন্ন ডিসিশন নিয়ে যোগ্য জবাব দিল ভারত, তাহলে পাকিস্তানের বলা যায় যে পাকিস্তানের আকা চীন, তারা কি চুপ করে থাকবে? মানে প্রশ্ন ওঠে এটাও, তাহলে চীন তো তাহলে ব্রহ্মপুত্রের জলও আটকে দিতে পারে। বলছি আমি খুব পরিষ্কার একটা প্রশ্নের উত্তর আগে দিয়ে দেওয়া ভালো। ওয়ার বা ওয়ারফেয়ার একটা জিনিস, ন্যাশনাল সিকিউরিটি আরেকটা জিনিস। জাতীয় নিরাপত্তার একটা অংশ, একটা চ্যাপ্টার মাইট বি ওয়ার বা আর্মড রিভলিউশন বা আর্মড রেসপন্স। পয়েন্টটা হচ্ছে একটা জিনিস পরিষ্কার বুঝে নাও, জাতীয় নিরাপত্তার মধ্যে স্ট্র্যাটেজিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই স্ট্র্যাটেজি কিভাবে ইমপ্লাই করবে বা কিভাবে তুমি সেই স্ট্র্যাটেজিটাকে বাস্তবায়িত করবে, সেইটা তোমার একটা বিবেচ্য বিষয় হতে পারে। কিন্তু কখনোই ধরার দরকার নেই যে ওয়ার মানেই হচ্ছে শুধুমাত্র গুলি চালানো। ওয়ার অনেক রকম ভাবে হতে পারে। আমি স্ট্র্যাটেজিকে যখন কাউন্টার করব, আমি কাউন্টার স্ট্র্যাটেজি দিয়ে করব এবং সেই লুপহোলস গুলোতে যত বেশি আমার শত্রুপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে পারবো, সেটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা যুদ্ধের সময় সব থেকে বড় নীতি। এবং সেই রণনীতি নিয়ে আমরা এগোচ্ছি। এবার আসছি বিষয় চীনে। একটা জিনিস বুঝো যে চীন কিন্তু ভারতবর্ষের সাথে ওয়ান ডাইমেনশনালি অ্যাটাচড নয়। চীন ভারতবর্ষের সাথে বহু ডাইমেনশনে অ্যাটাচড। হ্যাঁ, চীন বহু বিবৃতিতে বলছে যে আমরা পাকিস্তানের কিছু কিছু জিনিসকে সমর্থন করছি। তার মানে এই নয় চীন পাকিস্তানের সাথে ভারতের বিপক্ষে যুদ্ধ করবে। দুটো কনসেপ্ট অ্যাবসলিউটলি আলাদা। আমরা ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় বলেছিলাম আমরা ইউক্রেনেরও বিরোধিতা করছি না, আমরা রাশিয়াও বিরোধিতা করছি না। তার মানে আমরা রাশিয়ার হয়ে ইউক্রেনকেও আক্রমণ করিনি, আমরা ইউক্রেনের হয়ে রাশিয়াকেও আক্রমণ করিনি। চীনের নিজস্ব যে স্ট্যান্ড আছে, আমি তাকে কোনো রকম ভাবে আঘাত না করে বলছি, চীনের যে বুদ্ধিদীপ্ত বিজনেস করতে জানে, চীন জানে আগামী দিনে ব্রিক্স থেকে তাদের কি কি পেতে পারে, চীন জানে আগামী দিনের যে বিশ্ব বাণিজ্য আছে, সেই বিশ্ব বাণিজ্যে যে কনজিউমার সেন্টারটা, সেটাই ভারতবর্ষ। আজকে যদি ও ভারতবর্ষকে হিট করে, তাদের ওদের তৈরি দ্রব্য কিনবেটা কে? পাকিস্তানের লোক কিনবে? ওদের দেশের লোক তো ওদের দ্রব্য কেনার পরে যে দ্রব্যটা চলছে সেটাও তো ভারতবর্ষই কিনছে। তো ভারতবর্ষ যদি না ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করতে চায় চীন, তাহলে তো ওরা নিজের পাকিস্তান $1.4 বিলিয়ন সাহায্য চীনের কাছে চেয়েছে, সেটাও রিজেক্ট হয়ে গেছে। পাকিস্তান হচ্ছে পৃথিবীর সব থেকে প্রফেশনাল ভিখারি। আমি এরকম প্রফেশনাল ভিখারি আমি জীবনে দেখিনি, যে ইমেল করে মানে ফোন কলে, যখনই ফোন কলে টাকা চায়। আমার এরকম একটা মানে আজ বলা উচিত না, আমার ভাগ্যক্রমে এরকম একটা বন্ধু ছিল, আমার তার কথা পাকিস্তান মনে করি দেয়। তো আমি ভয়তে ফোন তুলতাম না, যখনই ফোন করতে টাকা চাইতো কোনো না কোনো কারণে, তার কথা ভীষণ মনে পড়ে যায় আমার পাকিস্তানের এই কূটনীতি দেখলে। যে কোনো রকম যখনই সুযোগ পায়, ভাই টাকা দাও, ভাই টাকা দাও, 2 টাকা দাও, 5 টাকা দাও, 10 টাকা দাও। এই টাকা ধার নেওয়ার যে একটা স্বভাব আছে, সেই স্বভাবটা পাকিস্তানের এত প্রফেশনাল। যদি পাকিস্তানকে বলো পৃথিবীর 1 নম্বর স্থান কিসে আছে, সেটা এই ভিখিরিপনায় এবং এই টাকা চাওয়া, টাকা ধার নেওয়াতে পাকিস্তান পৃথিবীর 1 নম্বর। দেখো এবারে তুমি যে কথাটা বললে মজার ছলে, এবং সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক মিমও ভাইরাল হয়েছে, ট্রোল ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে পৃথিবীর দেশগুলো কেউ পাকিস্তানকে ধ্বংস করার কথা ভাববে না, কারণ ধ্বংস করলেই তো কারোর 10,000 কোটি নুকসান হয়ে যাবে, কারোর 1,000 কোটি, কারোর 20,000 কোটি নুকসান হয়ে যাবে। এটা গেল একটা দিক। এবারে আমার প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে একটা কড়া জবাব, যোগ্য অ্যাকশন। ভারতীয় মানে যারা নাগরিকরা রয়েছেন, তারা এই অ্যাকশনটা কি সেটা দেখতে চাইছেন। মানে এরকম ভাবে মানে একটা টুরিস্ট স্পটে ঢুকে সেখানে হিন্দু বলে বেছে বেছে খুন মানে শেষ করা হলো, হত্যা করা হলো, এরপরে তো ভারতবাসীর একদম রক্ত টকবক করছে, তারা চাইছে স্ট্রং অ্যাকশন। এই স্ট্রং অ্যাকশন কি হতে পারে বলে, মানে অ্যাপার্ট ফ্রম দিস স্ট্র্যাটেজিক। তোমাকে আমি একটা কথা বলছি, বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি সব ভালো করে বুঝে নাও। স্ট্র্যাটেজি হচ্ছে বিয়ে বাড়ির মেনুর মাটন বলো চিকেন বলো, ওটা হচ্ছে স্ট্র্যাটেজি। বাকি কিন্তু পান মশলা অমুক তমুক বাকি আসছে। স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেয় কে কতটা মাটন খাবে, কে কতটা চিকেন খাবে। এবার আমি তোমাকে পরিষ্কার একটা জিনিস বোঝাচ্ছি, বুঝে নাও। জিনিসটা হলো
যে আজকের ডেটে ভারত মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছে। মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ মানে রামধনুর মতো 7টা রঙে একটা ডিজাইন করছে। সে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে রঙগুলো এখন অবধি আমরা দেখতে পেয়েছি তার একটা হলো এই জল। এই জল যদি ইমপ্লাই হয় পাকিস্তানের মানে এন্টায়ার পপুলেশন কোন আরবিয়ান সিতে গিয়ে পড়বে তার কোনো আইডিয়া নেই। যদি সেপ্টেম্বর মাসে জল ছেড়ে দেয় জমিয়ে জমিয়ে গোটা পাকিস্তান চলে যাবে আরবিয়ান সিতে। আর যদি এই জল শুখা করে দেয় তার আগেই পাকিস্তানের লোকই পাকিস্তানের সরকার এবং আর্মিকে পিটিয়ে মেরে ফেলবে। দুটো ঘটনা। তৃতীয় হচ্ছে পাকিস্তানের ভিতরে পাকিস্তানের ইন্টারনাল কনফ্লিক্ট যেটা বালুচিস্তানে চলছে ওটা কিন্তু ভারত রাজনৈতিকভাবে বহুকাল ধরে একটা সাইলেন্ট সমর্থন জানিয়েছে, কারণ ওখানকার মানুষের কথা যাতে শোনা হয় এটা উচিত। এটা পৃথিবীর বহু দেশ বলেছে যে হ্যাঁ ওদের কথা শোনা উচিত। সুতরাং বালুচিস্তান এই সুযোগের সদ্ব্যবহার করবে কিনা আমরা এখনো বুঝতে পারছি না, যদিও তাতে ভারতের দেশ হিসাবে কিছু করার নেই। কিন্তু ভারত কিন্তু সবসময়ই চায় যে একটা দেশ যদি একটা অংশ যদি নিজেদের স্বাধীনতার লড়াই লড়ে, কারণ ভারত নিজেও স্বাধীনতার লড়াই লড়েছে, যদিও তার পরবর্তীকালে আমরা ফ্র্যাঙ্কেস্টাইনে তো গোষ্ঠ তৈরি করলাম, কিন্তু তারাও যেন বালুচিস্তানও নিজের স্বাধীনতাটা এক সময় পায়। দ্বিতীয় কথা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান বর্ডার লাইনে যেটা চলছে তার যে কি এফেক্ট সেটা ওদের ওই সার্কাস মাস্টার মুনিরকে জিজ্ঞেস করা উচিত। মুনিরের লোকরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, বালুচিস্তানের একটা টেরিটোরিয়াল বডি মানে টেরিটোরিয়াল ইনসার্জেন্ট গ্রুপ তারা একটা ট্রেনকে ধরলো, সেই ট্রেনটাকে হাইজ্যাক করলো, সেটাকে ছাড়াতে গিয়ে গোটা মানে পপুলেশনকে শেষ করে দিল ট্রেনের। তারা বড় বড় কথা এইখান থেকে ওখানে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, এখান থেকে ওইখানে মুভমেন্ট করছে, অমুক মেরে দেবো। ওদের রেলমন্ত্রী বসে বলছে অ্যাটম বোম মেরে দেবো। নিউক্লিয়ার অ্যাপ্লিকেশন আর অ্যাটম বোমের অ্যাপ্লিকেশনে পার্থক্যই বোঝে না। অ্যাটমিক বোম মেরে দেবো, হোয়াট ডাজ ইট মিন? আগে নামটা তো ঠিক করে জানুন, অ্যাটাকটা পরে করবেন না। কোনটা চকলেট বোম আর কোনটা কালীপটকা সেটা তো জানুন, সেটাই তো জানেন না মশাই। দ্বিতীয় আমি আরো কথা বলছি, তুই শুনে নাও। আরেকটা হচ্ছে ভিসা। ভিসা যে রেস্ট্রিকশনটা করেছে সেটা বহু দেশ থেকে পাকিস্তান কালেকটিভ স্যাংশন পাবে। কালেকটিভ স্যাংশন মানে কি? কালেকটিভ স্যাংশন মানে ডাইরেক্ট হিট অন ইকোনমি। ইকোনমিক যদি হিট হয়, পকেটে পয়সা না থাকলে তুমি কতদিন যুদ্ধ করবে? পকেটে পয়সা না থাকলে কটা বোম কিনবে? যত জোরের থেকে টাকা ধার করেছো তখন তো তারা গলা চেপে ধরবে যে ফেরত দেওয়া টাকা, না হলে তুমি কিছু একটা কম্প্রোমাইজে আসো। আর লাস্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা ভুলে গেলে চলবে না, আমাদের যেটা আর্মি বা এয়ারফোর্স বা নেভি তারা কিন্তু ওয়েল পজিশন স্ট্রাকচারে অলরেডি আছে। আমরা যে মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকের কথা বলছি সেই মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকের আমি এত বড় কথা বলছি অন স্টুডিও অন রেকর্ড, যদি তার 30-40% ইমপ্লিমেন্টেশন স্টেজে আমরা দেখতে শুরু করি, পাকিস্তান তার আগে থেকেই যে কাঁপুনিটা কাঁপছে যদি শুরু হয়ে যায়, পাকিস্তান বলে কিছু পৃথিবীর মানচিত্র অবশিষ্ট থাকবে কিনা